এই যে এইটাই, এইখানটা ওই যে প্রধান পুরোহিত, ওই যে চৌকো জায়গাটা, খালি ফাঁকা জায়গাটা, ওইখানে থাকতেন। হ্যাঁ ওইখানে। আর এইখানেও এরকম আরো কোনো পুরোহিত আর কি, ওরম ওরম স্থানীয় আর কি, এই পাশের ফাঁকা জায়গাটা এরকম থাকতেন, উপাসনা গৃহ উপাসনা করতেন আর কি। এটাই হচ্ছে গর্ভগৃহ মোগলমারির। মানে বলছি এর উপরে আরো ছিল, সেগুলোই নষ্ট হয়ে গেছে। মানে এই যে সুবর্ণরেখা নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম এখানে। আচ্ছা সুবর্ণ দেখুন কত ঢালু জায়গায় আমার দেখুন নিচের দিকটা কত ঢালু। সুবর্ণরেখা নদী কিন্তু খুব কাছেই বইতো। এই জায়গা থেকে চলে গেলে এই মাঠের মধ্যে এখান থেকে 500 মিটার দূরে জাহাজ ডুবি বলে একটা জায়গা আছে। করোনার সময় জাহাজ ক্র্যাশ করে গেছিল এখানে একটা, মানে জলজাহাজ। আর সুবর্ণরেখা এটা একটা পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল প্রোটেকশনের জন্য। আর তার লিঙ্কটা ছিল ওই পরীক্ষার সঙ্গে সুবর্ণরেখা দুই লিঙ্ক ছিল। বড় নৌকায় নগর ফেলে দিয়ে যে বণিকরা যে সোনার কয়েন বা পেন্ডেন্টগুলো আমরা পেয়েছি, ডক্টর দত্ত ব্যাখ্যা করেছিলেন যে ওগুলা কিন্তু কোনো বৌদ্ধ ভিক্ষুকে থাকে না, ওই যে বণিকরা আসতেন তারা উৎসর্গ করে যেতেন এইখানে, সেগুলোই আমরা কিছু কয়েকটা পেয়েছি আমরা। কত দূর এখান থেকে সুবর্ণরেখা? আমরা বলছি না, বাতাসে ভেসে গেলে 2.5 কিলোমিটার আছে। উড়ে উড়ে চলে যায় পাখির মতো, নাহলে 7-8 কিলোমিটার। মানে একটা সময় খুব কাছেই ছিল, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা যে এত কর্মকাণ্ড করছেন, তা আপনি থাকেন কোথায়? আমার বাড়ি, আমি কিন্তু লোকাল, আমার বাড়ি কিন্তু এখান থেকে 100 মিটার দূরে। আচ্ছা আচ্ছা, এদের এন্ট্রেন্স কি করেছিল, এটা যদি যারা ছিল তাদের মোগলমারির গর্ভগৃহ, বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসীরা এখানে বসে উপাসনা করতেন। এখন বর্তমান পড়া যায় শুধু ইয়া কথায় মহাদেবঙ্কর মন্দির, আর বাকিগুলোই শেষ করে দিয়েছে। মানে ডক্টর দত্ত গেছিলেন, তারপরে একটা র্যাম্প পেয়েছিলেন এরকম করে, যেন ওই চিটিয়ে কিছু রেখেছে, উনি সাহস করে ভাঙতে পারেন না। যখন প্রকাশময় মূর্তিতে খনন হয়, তুমি তখন বলেন এটা খুঁড়বো আমি। খোঁড়ার পর জানা গেল এটা এমনভাবে রাখা হয়েছিল, মনে হয় যেন খুব গচ্ছিত আকারে রেখে মাটি চাপা দিয়ে রেখে গেছিলো, পরে এসে তুলবে ওই রকম টাইপের আমরা পেয়েছি। এটা বিশাল ট্রের মধ্যে মূর্তি তো পেয়েছি, এবং দেবদেবী পুজো করতে গেলে যে আনুষঙ্গিক যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, ঘন্টা থেকে শুরু করে সেগুলোও পেয়েছি আমরা। আপনি দেখুন সেখানে দেখুন দুটো সাপোর্ট পেয়েছেন দেখতে, নিশ্চয়ই ভেতরে গেছিলেন যে এই দেওয়ালটাকে দেওয়ার জন্য মাঝখানে আড়াআড়ি ভাবে দুটো সাপোর্ট দেওয়া আছে, ঠিক সেরকম ভাবে দুটো সাপোর্ট দেওয়া। হ্যাঁ এই যে এই ব্যাপারটা, এই যে এরকম ভাবে করা হয়েছে না একটা। আর এইগুলো সব এই যে চৌকো চৌকো জায়গাগুলো আমরা এখন হয় পড়াশোনা করতেন বা হয় ধ্যান করতেন বা যাই হোক কিছু এরকম একটা। আর ওইদিকে যে ছোটো ছোটো যেগুলো সেলগুলো ছোটো ছোটোগুলো ওইগুলো ওইদিকে আছে, ওইগুলো মানে একজন ওগুলো ছোটো ছোটো কোষ্ঠী পাথরের মূর্তি পেয়েছি। এটা তোমার কবে ইয়ে মানে ওটা ছেড়ে চলে গেছিল সেরকম কিছু নিয়ে আছে, মানে কবে এটা আনইউজড হয়ে পড়ছে সব, মানে এটা একাদশ শতাব্দীর পরে পরে মানে একাদশ শতাব্দীর পরে পরে হয়েছে। এবং আপনি কুরুমভেড়া ফোর্ট নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। এই কুরুমভেড়া ফোর্ট মানে এটা মূলত প্রথম ধ্বংসপ্রাপ্ত করেন কালাচাঁদ রায়, মানে কালা পাহাড় যাকে বলি। হ্যাঁ উনি প্রথম কিন্তু মানে শুরু করেছিলেন ভাঙতে হিন্দু মন্দির ছিল। এবং পরবর্তীকালে কি হয়েছে, আর একটা নষ্ট হওয়ার আরেকটা মূল কারণ ছিল,
যখন আমার কপিলেন্দ্র দেব যখন উড়িষ্যা রাজা ছিলেন, তিনি তো এই কুরুমঘাটা ফোর্টটা বানিয়েছিলেন পাঠানের অ্যাটাকটাকে রক্ষা করার জন্য। কিন্তু পাঠানরা অলরেডি একটা অ্যাটাক করে নিয়ে সেই মন্দির ভেঙে দিয়ে মসজিদে পরিণত করেছিল। এবং তুকারুই যখন যুদ্ধ হয় মুঘল আর পাঠানের মধ্যে কন্টিনিউ, তখন কিন্তু এটা মুঘল মারির নামটা হচ্ছে কি মুঘল মারি, মারি শব্দের অর্থ হচ্ছে পায়ে চলা রাস্তা। মুঘলটা মারিয়ে যেত এদিক দিয়ে, কিন্তু মুঘল মরেনি এখানে, মানে মারি বলে মরে গেছে বলে তো অনেকে মরেনি এখানে, মুঘলটা মারিয়ে যেত এই দিক দিয়ে। পরবর্তী দিনে আমরা যে প্রবেশ পথটা সেখানে পেয়েছি, সিঁড়িটা পেয়েছি, সেটাকে এরকম র্যামের মতো এরকম করে দিয়েছিল মোরাম পাথর, মোরাম দিয়ে। মানে ডক্টর অমলটাই বলে গেছিলেন কি তারা কিন্তু, আর এই জায়গাটা পুরোটা প্রচুর ঘন বাঁশ ঝাড় দিয়ে ঢাকা ছিল। মানে ওরা সেইখানেই দুর্গ বানাতো যেখানে গোলা বারুদ আসতো না, গোলা ছুঁড়তে পারতো কিন্তু আসতে পারতো না, এই বাঁশ ঝাড়গুলোই প্রোটেকশন করতো। এটা কিন্তু মোগলটা পরবর্তীকালে ব্যবহারও করেছিল এখানে। যা পুরনো জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে মিউজিয়ামে রাখা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। চুরানব্বই সালে দাঁতনে এসে এখানকার কথা শুনেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, এত বছর লাগলো এখানে পৌঁছতে। এত শতাব্দী প্রাচীন এই জিনিসগুলো দেখে বেশ রোমাঞ্চ হচ্ছে। আমাদের দেশ এত শতাব্দী আগেও কত উন্নত ছিল, মানুষের চিন্তাভাবনা কত এগিয়ে ছিল, সেটা ভেবে ভীষণ গর্বিত লাগছে নিজেকে। তাই বোধহয় কবি বলে গেছেন, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। এত কিছু আছে, কত কিছু আমরা জানলাম না, দেখলাম না। সবাই বিদেশ দেখতে ছুটিয়ে দৌড়ই, আমাদের দেশে ভরপুর ভান্ডার, আমরা তার কোনো রকম গুরুত্ব দিই না।